প্রিয় দশম শ্রেণীর ছাত্ররা, তোমাদের আজকে পাঠ্য অস্ত্রের বিরুদ্ধে গান, জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাটি আজ আলোচনা করব। অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতার নামকরণ থেকেই আমরা বুঝতে পারি কবি যে বিশ্বজোড়া হিংসা, দ্বন্দ্ব, ক্ষমতালোভী শ্রেণীর যে রক্ত পিপাসা, সেই তার বিরুদ্ধে সংস্কৃতি প্রেমী শান্তিকামী মানুষের প্রতীক হিসাবে গানকে কবি তুলে ধরতে চেয়েছেন। তাই নামকরণ দেখেই আমরা বুঝতে পারি অস্ত্রের বিরুদ্ধে গানকেই কবি আর একটা অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন, যে গান মানুষের মধ্যে প্রেমের বার্তা দিয়ে, শান্তির বার্তা দিয়ে এক সুন্দর পৃথিবীর সৃষ্টি করবে। কবি সেই শান্তিকামী মানসিকতাই প্রকাশ করেছেন, যেখানে পৃথিবী শুধুমাত্র শান্তির আবাসস্থল হয়েই থাকবে। এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জয় গোস্বামীর পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। কবিতাটির কথক বা বক্তা কবি স্বয়ং, অর্থাৎ উত্তম পুরুষই কবিতাটি রচিত হয়েছে। এখানে দেখো, মানুষ যুদ্ধ করে তার ক্ষমতাকে কায়েম করার জন্য। অস্ত্র দিয়ে যে যুদ্ধ করা হয়, সে যুদ্ধে জয়লাভ করলে বলপূর্বক অধিকার প্রতিষ্ঠিত হয়। যুদ্ধবাজরা অস্ত্রের ঝংকারের তীব্রতায় তাদের শাসনকে কায়েম করতে চায়, কিন্তু কালের নিয়মে যুদ্ধের প্রতিহিংসায় কি হয়? শুধুমাত্র ক্ষমতাকে জোর করে কায়েম করা যায়, কিন্তু এই যুদ্ধের প্রতিহিংসার মুদ্রার অপর পিঠে আরও যুদ্ধ, আরও রক্তক্ষয় লেখা থাকে। এইভাবেই যুগের পর যুগ ধরে চলতে থাকে প্রতিশোধ প্রতিহিংসার লীলা, যেখানে রক্তলোলুপতাই প্রধান বিবেচ্য, রক্তক্ষয়ই যার পরিণতি, হিংস্রতাই যার আশ্রয়, অস্ত্র বা পেশিশক্তি যার অবলম্বন। এই যুদ্ধবাদী মানসিকতায় পুষ্ট মানুষদের প্রতি কবি আহ্বান জানিয়েছেন, হিংসা দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, গান দিয়ে বিশ্ব জয় করার জন্য। গান দিয়ে, ভালোবাসার বার্তা দিয়ে বিশ্ব মননে চিরপ্রতিষ্ঠিত হওয়ার জন্য কবি আহ্বান জানিয়েছেন বিশ্ববাসীর প্রতি শান্তি দিয়েই, গান দিয়েই বিশ্বকে জয় করার জন্য। বলপূর্বক অধিকার প্রতিষ্ঠা নয়, শান্তির বার্তায় প্রতিচ্ছবি স্বরূপ গানকে অবলম্বন করেছেন কবি, যা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। এবার আসব মূল কবিতার আলোচনায়, যেখানে তোমাদের কবিতার সূচনাতেই বলা হচ্ছে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি পায়ে। অর্থাৎ প্রথম স্তবকে কবি প্রথমেই বলছেন, অস্ত্র ফেলার আহ্বান জানিয়েছেন, অস্ত্রকে পায়ে রাখতে বলেছেন। অর্থাৎ কবির এখানে যুদ্ধবিরোধী যে শান্তির বার্তা কবি দিয়েছেন, তাই সেই মনোভাবই এখানে প্রকাশ হয়েছে। তারপর বলছেন, আমি এখন হাজার হাতে পায়ে। আমি অর্থাৎ আমি, এই একজন ব্যক্তি মানুষ, সে কখনো হাজার হাতে পায়ে হতে পারে না। এখানে কবি তাও বলছেন, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। অর্থাৎ আমি, অর্থাৎ এখানে একত্রিত মানুষের যখন সহমত, তাদের সহমত কিসের ব্যাপারে? শান্তিকামী একটা পৃথিবী সৃষ্টি করার জন্য, শান্তিময় একটা পৃথিবী সৃষ্টি করার জন্য। তাই সকলে একত্রিত প্রচেষ্টাকেই কবি এগিয়ে রেখেছেন। তাই এখানে আমি, এখানে হাজার হাতে পায়ে, যেখানে সকলের সমবেত প্রয়াসেই একদিন পৃথিবীতে হিংসা নয়, অহিংস এক শান্তিময় পৃথিবীর সৃষ্টি হবে। কবি এখানে দেখো তারপরে বলছেন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। আচ্ছা, হাত নাড়িয়ে কি বুলেট তাড়ানো সম্ভব? সম্ভব নয়। তবু কবির একত্রিত হয়ে সকল মানুষের যে মানসিকতা, যে মনোভাব, সেই মনোভাবের তীব্রতাই আজকে জানান দিচ্ছে হাত নাড়িয়েও বুলেট তাড়ানো সম্ভব। অর্থাৎ যুদ্ধবিরোধী যে প্রবল মানসিকতা, তাই এখানে প্রধান হয়ে উঠেছে। তাই যুদ্ধের বিরুদ্ধে যে ইস্পাত কঠিন মনোভাব,
তাই কবির এই লাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই কবি বলেছেন হাত নাড়িয়ে বুলেট তাড়াই। তাই এখানে গান দিয়ে হাত নাড়িয়ে বুলেট তাড়ানো সম্ভব। তারপরের লাইনেই বলছেন গানের বর্ম আজ পড়েছি গায়ে। অর্থাৎ বর্ম মানে কি? বর্ম মানে হচ্ছে সেই পোশাক যা আমাদের যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের যে অস্ত্রের আঘাত থেকে আমাদের রক্ষা করে। যখন গানের বর্ম মানে হচ্ছে এই যে শিল্প সংস্কৃতি বা গানকে কবি এতই ক্ষমতাধর বলে কল্পনা করেছেন, যার বর্ম সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিকে পদানত করার ক্ষমতা রাখে বলে কবির বিশ্বাস। তাই কবি বলেছেন গানের বর্ম আজ পড়েছি গায়ে। এরপর আসি দ্বিতীয় স্তবকে। কবি বলছেন গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। দেখো, কবি বলছেন আমি গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। আচ্ছা, কবি প্রথম স্তবকে যখন মনে হচ্ছিল গানকে অস্ত্র করেই, গানকে বর্ম করেই তিনি সমস্ত পৃথিবীতে শান্তির এক বার্তা প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় রপ্ত, তাই আমাদের মনেই হতে পারে কবি কোনো বড় গায়ক বা তিনি অনেক গান জানেন না। ওনার সম্বল দু একটা গান, সেই গানকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরে তিনি এগিয়ে যেতে চান। খড়কুটো মানে হচ্ছে শেষ যে প্রচেষ্টার যে অবলম্বন, শেষ যেটুকু আশ্রয়, সেই আশ্রয়টুকুকে, সেই অবলম্বনকে আঁকড়ে ধরেই সেই একটা দুটো গানকে আঁকড়ে ধরতেই চান কবি। এবং তার এত দৃঢ় বিশ্বাস যে এই একটা দুটো গান দিয়েই তিনি সামগ্রিক যে প্রতিকূলতা, সাম্রাজ্যলোভী শক্তির বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াতে পারবেন এবং সেই সাম্রাজ্যবাদী শক্তির মনেও তিনি গান দিয়ে শান্তির বার্তা প্রতিষ্ঠা করতে পারবেন। তাহলে তারপর লাইনে দেখো, রক্ত মুছি শুধু গানের গায়ে, অর্থাৎ রক্ত মুছি গানের গায়ে। তাহলে যুদ্ধের যাবতীয় রক্তক্ষরণকে তিনি গান দিয়ে মুছে দিতে চান। তার যুদ্ধ তিনি চান না, যুদ্ধের ফলে যে রক্তক্ষয় হয় সব কিছুকেই, সেই রক্তকে গানের গায়ে, গান দিয়েই তিনি মুছিয়ে দিতে চান। তাই এই লাইনটা কবি ব্যবহার করেছেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ লাইন দেখো, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল হচ্ছে সেই সমস্ত শিকারি পাখি যারা অনেক উঁচুতে ওড়ে এবং দূর থেকে তাদের যে শিকার তাকে তারা লক্ষ্য করে এবং শিকারকে তারা ছিনিয়ে নিয়ে চলে যায়। অর্থাৎ এখানে শকুন বা চিল হচ্ছে সেই সাম্রাজ্যলোভী ক্ষমতাবাদী শক্তির প্রতীক হিসাবে কবি কল্পনা করেছেন, সেই যুদ্ধবাদী সাম্রাজ্যবাদী শক্তি যারা মাধ্যমে এই সমস্ত পাখিদের মাধ্যমে হিংস্রতাকেই প্রকট করা হয়েছে। কিন্তু কবির কাছে কি আছে? কবির কাছে আছে আমার শুধু একটা কোকিল। কোকিল মানে যে সুমধুর কণ্ঠে গান গেয়ে আমাদের প্রাণকে মোহিত করে তোলে। অর্থাৎ কোকিলের যে স্থান আমাদের মনে, সেই কোকিল তার মধুর কণ্ঠ দিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেবে এবং মানুষের যুদ্ধবাদী যে মানসিকতা তারও পরিবর্তন ঘটাতে পারবে। এবং সেই কোকিল গান কীরমভাবে বাঁধবে? সহস্র উপায়ে, বিভিন্ন উপায় অবলম্বন করে, হাজারো উপায় অবলম্বন করে মানুষের মনে শান্তি সে প্রতিষ্ঠা করবেই এবং সমস্ত যুদ্ধবাদী মানসিকতার সম্পন্ন মানুষদের তারা শান্তির যে বার্তা তার মধ্যে ছড়িয়ে দিতে পারবে। পরের স্তবকে আসি, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তাহলে বলছেন তৃতীয় স্তবকে এসে কবি বলছেন অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, অস্ত্রকে পায়ে ফেলতেই বলছেন তিনি। আবারও বলছেন বর্ম খুলে দেখো আদুর গায়ে। বর্ম হচ্ছে যুদ্ধের যাবতীয় সাজ খুলে পেল, অর্থাৎ যুদ্ধবাদী মানসিকতাকে ত্যাগ করতে বলেছেন সমগ্র মানব সমাজের প্রতি। যারা সাম্রাজ্যবাদী শক্তি তাদের যুদ্ধবাদী মানসিকতাকে কবি ত্যাগ করতে বলেছেন। আদুর গায়ে অর্থাৎ খালি গায়ে তিনি সবাইকে কি করতে বলেছেন? স্বাভাবিকভাবে গানকে আশ্রয় নিতে বলেছেন। এবার গান দাঁড়ানো ঋষি বালক, অর্থাৎ এখানে ঋষি বালক দেখো শান্তি
ও শুভ চেতনার প্রতীক হয়ে সে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। গান ঋষি বালকের রূপ ধরে অবতরণ করছে। মাথায় তার কি? মাথায় তার গোঁজা ময়ূর পালক। সেই শান্তির প্রতীক হয়ে সে ঋষি বালক হচ্ছে কি এখানে, যার মাথায় ময়ূর পালক গোঁজা রয়েছে, সেই ঋষি বালক সেই মানব সভ্যতাকে, মানব জাতিকে সে গান গেয়ে শোনাবে। এবং গান গেয়ে শোনাবে নদীতে দেশ গায়ে। নদীতে দেশ গায়ে অর্থাৎ সামগ্রিকভাবে সমগ্র অস্তিত্ব জুড়ে তখন গানই থাকবে এবং থাকবে তার মধুর সুরে বাজানো শান্তির বার্তা। তাই কবি শেষে বলেছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অর্থাৎ সমস্ত সাম্রাজ্যবাদী ক্ষমতালোভী মানুষদের কবি আহ্বান জানিয়েছেন তাদের যুদ্ধবাদী মানসিকতাকে গানের পায়ে সমর্পণ করার জন্য, যাতে এক শান্তিময় পৃথিবীর বার্তা প্রকাশিত হয়েছে। কবি এখানে দেখো তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি সামগ্রিকভাবে চেয়েছেন যুদ্ধ নয়, শান্তি চাই, এই বার্তারই প্রকাশ তিনি ঘটাতে চেয়েছেন। তাহলে বর্তমান পৃথিবীর ক্ষমতালোভী, সাম্রাজ্যবাদী, রক্তলোভী শক্তির কাছে কবি জয় গোস্বামী গানের পায়ে অস্ত্র রাখতে বলেছেন। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য যখন তার রবীন্দ্রনাথের প্রতি কবিতায় স্বয়ং রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বলেছেন, শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, তখন শান্তিকামী কবি জয় গোস্বামী তা সত্ত্বেও লিখছেন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। অর্থাৎ হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর স্বপ্ন তিনি এখনও দেখেন। স্বপ্ন দেখেন রক্তক্ষয়হীন শান্তিময় এক পৃথিবীর।